আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা টপিক হচ্ছে লেশমিনিয়া, যেটা হচ্ছে কালা আজারের পজিটিভ এজেন্ট এবং এটা হচ্ছে এক টাইপের হিমোফ্ল্যাজেলেট। হিমো মানে হচ্ছে ব্লাড এবং ফ্ল্যাজেলেট মানে হচ্ছে ফ্ল্যাজেলাযুক্ত। এটা হচ্ছে ডাব্লিউবিসিতে পাওয়া যায়, প্লাস এটার একটা ফর্মের ফ্ল্যাজেলা থাকে, এজন্য এটাকে হিমোফ্ল্যাজেলেট বলা হয়। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন যদি করি, এটা একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্রোটোজোয়া। স্পেশালি এটার হচ্ছে নন ফ্ল্যাজেলেটেড একটা ফর্ম আছে এরকম, যেটাকে অ্যামাস্টিগোট বলে। এটা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার এবং আমাদের হিউম্যান বডিতে এই অবস্থায় আর কি মেনলি পাওয়া যায় আর কি, মানে ডাব্লিউবিসির মধ্যে অ্যাটলিস্ট। এবং এটা হচ্ছে এফেক্ট করে ডাব্লিউবিসিকে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম টু বি এক্স্যাক্ট। এবং এটা প্রাইমারিলি জুনোটিক, বাট সাউথ ইস্ট এশিয়া এটা হচ্ছে অ্যান্থ্রোফিলিক আকারটাও পাওয়া যায়। এটার ভেক্টর হচ্ছে ফিমেল ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাই। আচ্ছা, এবার আসে হচ্ছে ক্লাসিফিকেশন। এটা দুইটা টাইপ আছে, একটা ওল্ড ওয়ার্ল্ড, একটা নিউ ওয়ার্ল্ড। ওল্ড ওয়ার্ল্ডটাই মেনলি আমাদের এফেক্ট করে থাকে। এটা হচ্ছে ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাইয়ের এলিমেন্টারি ট্র্যাক্ট, মানে গাটের মধ্যে ডেভেলপ করে, গাটের অ্যান্টেরিয়র পোর্শনে। এবং এটার উদাহরণ হচ্ছে লিশমিনিয়া ডোনোভানি এবং লিশমিনিয়া ইনফ্যান্টাম। আর নিউ ওয়ার্ল্ড যেটা, সেটা হচ্ছে লিশমিনিয়া ভিয়ানিয়া সাবগ্রুপের। এটা হচ্ছে মিডগাটে ডেভেলপ করে, বাট এটার স্যান্ডফ্লাইয়ের স্পিসিসও আলাদা, লুডজোমিয়া নামের একটা স্যান্ডফ্লাই। লুডজোমিয়া বানানটা একটু আমাদের খেয়াল করতে হবে, কারণ আমাদের টিচারদের এই বানান নিয়ে একটু চুলকানি আছে। তো উদাহরণ হচ্ছে লিশমিনিয়া ভিয়ানিয়া ব্রাজিলিয়ানসিস কমপ্লেক্স। সো ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হচ্ছে আমাদের যেটা মোস্ট কমন, ভিসেরাল লিশমিনিয়াসিস। তারপর হচ্ছে ভিসেরাল লিশমিনিয়াসিস একটা সিকুয়েল, পোস্ট কালাজার ডার্মাল লিশমিনিয়াসিস, কিউটেনাস লিশমিনিয়াসিস, এবং এটার দুইটা ফর্ম, ডিফিউজ কিউটেনাস লিশমিনিয়াসিস এবং মিউকোকিউটেনিয়াস লিশমিনিয়াসিস, এবং একটা আনকমন ফর্ম যেটা হচ্ছে লিশমিনিয়াসিস রেসিডিভ্যান্স। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লিশমিনিয়া ডোনোভানির মরফোলজিতে আসি। এটার হচ্ছে দুইটা মেন ফর্ম, একটা হচ্ছে অ্যামাস্টিগোট আর একটা প্রোম্যাস্টিগোট। আচ্ছা, এটা আমি একটু বলি। ম্যাস্টিক্স শব্দের অর্থ, একটা গ্রিক ওয়ার্ড এটার অর্থ হচ্ছে উইপ। তো ফ্ল্যাজেলা যেগুলির আছে সেগুলোকে হচ্ছে ম্যাস্টিগোট বলে আর কি। তো মানে হচ্ছে নাই, আর ম্যাস্টিগোট মানে হচ্ছে উইপ। সো যাদের ফ্ল্যাজেলা নাই তাদেরকে হচ্ছে অ্যামাস্টিগোট ফর্ম বলে। প্রোম্যাস্টিগোট, ফ্ল্যাজেলাটা সামনে আছে। এছাড়া আরও ফর্ম থাকতে পারে অন্য অন্য হিমোফ্ল্যাজেলের, যেরকম ট্রিপেনোসোমা ওদের থাকে। এপিম্যাস্টিগোট আছে একটা ফর্ম, এপিম্যাস্টিগোট। আর একটা হচ্ছে ট্রিপোম্যাস্টিগোট। তো এপিম্যাস্টিগোটটা হচ্ছে এই জায়গাটায় থাকে। যাই হোক, তো আমি একটু মুছে দেই। এখন হচ্ছে আমরা এটার আসি এক্সপ্লেনেশনে। অ্যামাস্টিগোটটা হচ্ছে আমাদের হিউম্যান ডাব্লিউবিসির মধ্যে থাকে এবং এটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার এবং এটা ইনফেক্টিভ ফর স্যান্ডফ্লাই। বোঝা যাচ্ছে স্যান্ডফ্লাইটা কামড় দিয়ে যখন ব্লাড নেবে তখন এই ফর্মটা স্যান্ডফ্লাইকে ইনফেক্ট করবে। এবং এটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলস অফ ভার্টিব্রেট হোস্টে পাওয়া যাবে, ম্যান ছাড়া আর কি অন্য অন্য যে হোস্ট থাকতে পারে সেখানে পাওয়া যাবে। নিউক্লিয়াসটা হচ্ছে সেন্ট্রাল অথবা এক্সেন্ট্রিক্যালি প্লেসড থাকবে এবং এটা হচ্ছে লেস দ্যান 1 মাইক্রোমিটার। এখানে হচ্ছে ওভাল বা রাউন্ড শেপের থাকবে, এগুলো নট নেসেসারি। এক্সেন্ট্রিক বা সেন্ট্রাল এই ব্যবস্থা থাকে, এটাই মেইনলি আমাদের জানলে এনাফ। কাইনেটোপ্লাস্ট হচ্ছে এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএর একটা অ্যাগ্রিগেশন এবং এটা হচ্ছে ব্লেফারোব্লাস্ট এবং প্যারাবোজাল বডি দিয়ে বানানো। এটা হচ্ছে সাইটোস্কেলিটন দিয়ে আবার হচ্ছে কানেক্টেড, যেরকম ফাইব্রিল। এবং নিউক্লিয়াসের রাইট অ্যাঙ্গেলে থাকে, কীভাবে থাকে সেটা অপূর্ব শাস্ত্রীই ভালো জানে। এক্সোনিম হচ্ছে এক্সটেন্ডস ফ্রম ব্লেফারোব্লাস্ট এবং সেল ওয়াল। তো এইখান থেকে এটা এক্সটেন্ড করে এই পর্যন্ত আসছে, এটাই হচ্ছে আমাদের এক্সোনিম। এবং হচ্ছে রুট অফ ফ্ল্যাজেলাকে ইন্ডিকেট করে, যেটা আমরা আমাদের অ্যামেবিয়াসিস লেকচারে দেখেছিলাম। এটা হচ্ছে রুট অফ ফ্ল্যাজেলাকে রিপ্রেজেন্ট করে। ফ্ল্যাজেলা এখানে অ্যাবসেন্ট থাকে, এজন্য এটা নন মোটাইল। তো আমরা অ্যামাস্টিগোট নিয়ে এইটুকুই বলবো। এবং প্রোম্যাস্টিগোট নিয়ে বলবো হচ্ছে এটা এক্সট্রাসেলুলারলি থাকতে পারে এবং এটা হিউম্যানস এবং অন্য অন্য ভার্টিব্রেট হোস্টদের জন্য ইনফেক্টিভ। স্যান্ডফ্লাইয়ের মধ্যে এটা পাওয়া যায় এবং কালচারেও পাওয়া যায়, এর জন্য এটাকে এক্সট্রাসেলুলার বলা হচ্ছে। নিউক্লিয়াসটা সেন্ট্রালি পজিশন, যেটা দেখা যাচ্ছে। কাইনেটোপ্লাস্ট যেটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ডে থাকবে এবং ট্রান্সভার্সলি থাকবে, দেখাই যাচ্ছে, এই জন্য এটাকে প্রোম্যাস্টিগোট বলে। এক্সোনিমটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্টে থাকবে এবং এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইন্ট্রাসেলুলার পার্ট অফ ফ্ল্যাজেলাম। ফ্ল্যাজেলামটাও অ্যান্টেরিয়রলি প্লেস থাকবে এবং এটা বেশ লম্বা থাকবে, 15 to 28 মাইক্রোমিটার। এবং অবশ্যই প্রোম্যাস্টিগোট ফর্মটা মোবাইল থাকবে। নেক্সট আসি আমরা লাইফ সাইকেল কিছু ইন্ট্রোডাক্টরি কথা আগে বলে নেই, সেটা হচ্ছে হোস্ট, ইনফেক্টিভ ফর্ম এবং মোড অফ ট্রান্সমিশনটা কী হবে। হোস্ট হচ্ছে ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট দুইটা ভাগে থাকতে পারে। ইনভার্টিব্রেট হচ্ছে আমাদের ভেক্টরটা মেনলি ফিমেল ফ্লেবোটোমাস স্যান্ডফ্লাই, যেটা ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস এটার সাইন্টিফিক নেম। আর ভার্টিব্রেটের মধ্যে যেহেতু এটা জুনোফিলিক ডিজিজ প্লাস হচ্ছে হিউম্যানকেও ইনফেক্ট করে, তো হিউম্যানকে ইনফেক্ট করতে পারবে, তাছাড়া ক্যানাইন যেরকম ডগস, তারপর রোডেন্টস যেরকম র্যাটস, এদেরও ইনফেক্ট করতে পারে। ইনফেক্টিভ ফর্ম ফর হিউম্যানস হচ্ছে প্রোম্যাস্টিগোট এবং মোড অফ ট্রান্সমিশন হচ্ছে মেইনলি যেটা বাইট অফ ইনফেক্টেড স্যান্ডফ্লাই, বোঝাই যাচ্ছে। এবং একটা ইনফরমেশন হচ্ছে 10 থেকে 1000টা
প্রোম্যাস্টিগোট পার বাইট মানে ইনোকুলেটেড হতে পারে হিউম্যান বডিতে। এছাড়া হচ্ছে ব্লাডবর্ন যে কোনো বা ভার্টিক্যাল যে কোনো সিস্টেমে এটা করতে পারে, ট্রান্সফার্ড হতে পারে ভার্টিক্যালি, বা ব্লাড ট্রান্সফিউশন, অর্গান ট্রান্সফিউশন বা অ্যাক্সিডেন্ট, বাট এটা খুবই রেয়ার এবং এটা আসলে ভাই বলারও দরকার নেই খুব একটা, না জিজ্ঞেস করলে। বাট বাইট অফ ইনফেক্টেড সানফ্লাই এটাই হচ্ছে মেইন আমাদের জন্য। ডেভেলপমেন্টটা ইনডেপথ বলার আগে আমি একটু সাইকেলটা কীভাবে হবে ডিভিশন হিউম্যান এবং সানফ্লাইয়ের মধ্যে সেটা একটু বলি। একটা কামড় থেকে আরেকটা কামড়ই হচ্ছে সাইকেলের ল্যান্ডমার্ক। সো তার মানে একটা মানুষকে যখন কামড় দিচ্ছে এই প্রোবোসিস বা গার্ড থেকে যখন হিউম্যানের কাছে আসতেছে, সেই ডিস্টেন্স থেকে আবার সেকেন্ড টাইম যখন আবার হিউম্যানটাকে আক্রমণ করছে, সেটাই হচ্ছে আমাদের সাইক্লিক ডিস্টেন্স। সো এই থেকে অনেকটা এই পর্যন্ত আমরা ধরতে পারি আমাদের সাইকেলের পার্থক্যটা। এখন আরেকটা পয়েন্ট আমি মেক করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে প্রোম্যাস্টিগোট আর একটা হচ্ছে অ্যামাস্টিগোট। এখন অ্যামাস্টিগোটটা একটা ইমোবাইল বা ইমোটাইল ফর্ম, সে মুভ করতেছে না, আর এটা হচ্ছে একটা মোটাইল ফর্ম। সো আমাদের যখন স্যান্ডফ্লাই থেকে আমাদের হিউম্যান বডিতে আসছে, সেটা টার্গেট হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল মানে ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসিতে আসতে তার একটু ট্রাভেল করা লাগবে, কারণ সে ইনাকুলেট করতেছে স্কিন থেকে তার ডাব্লিউবিসি খুঁজে বের করতে হবে। তো ডাব্লিউবিসিকে খুঁজে বের করতে হবে, তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে হবে, অনেক কাজ আছে। সো তার মুভ করা লাগবে। বাট একবার যখন এটা ডাব্লিউবিসির মধ্যে ঢুকে গেছে, তার মুভমেন্টের দরকার নেই, তাকে স্যান্ডফ্লাই অটোমেটিক্যালি এসে নিয়ে যাবে। সো সেখানে তার চুপচাপ বসে থাকলেই হবে। সো সে ডাব্লিউবিসিতে অ্যামাস্টিগোট ফর্মে থাকবে। আবার সে স্যান্ডফ্লাইয়ের মধ্যে তার আবার ট্রাভেল করার ব্যাপার আছে, সে একদম ফোরগার্ড পর্যন্ত যাবে, ডাইজেশন ইভেট করে, অনেক তার কাজ আছে। সো স্যান্ডফ্লাইয়ের মধ্যে সে হচ্ছে আবার কমপ্লিটলি এই ফর্মেই থাকবে। আর মানে এইটা থেকে এইভাবে ট্রান্সফার্ড হয়ে দেন হচ্ছে তারা আবার প্রোবোসিস পর্যন্ত আসবে, হিউম্যান পর্যন্ত যাবে, যেহেতু এটা পেরিস্টালসিসের উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা, সো এখন আমরা আলোচনাটায় মেইনলি আসি। প্রোবোসিস বা গার্ড যেটা, মানে এটা প্রোবোসিসটাই আমরা ধরি। প্রোবোসিস হচ্ছে যে শুল যেটা এসে মুখে, তো এইটা দিয়ে হচ্ছে হিউম্যান বা ভার্টিব্রেট হোস্টকে ইনফেক্ট করা হবে। তো ডাইরেক্টলি ফ্রম প্রোবোসিস প্রোম্যাস্টিগোটটা এন্টার করবে এবং এন্টার করে খুঁজে স্কিন ম্যাক্রোফেজকে ডিটেক্ট করবে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমকে, যেহেতু তারা ইনফেক্ট করে। তো তারা হচ্ছে এরকম একটা ডাব্লিউবিসির মধ্যে ঢোকার পর তারা প্রোম্যাস্টিগোট থেকে অ্যামাস্টিগোট ফর্মে চলে আসে। দেন হচ্ছে এই যে ডাব্লিউবিসিটাকে তারা ইনফেক্ট করলো, সেটা আর কি ড্যামেজ করে তার নিউট্রিশন নিয়ে আবার তারা রাপচার করে তারা সার্কুলেশনে চলে আসলো। তো স্কিন ম্যাক্রোফেজ থেকে তারা সার্কুলেশনে চলে আসলো। তো সার্কুলেশনে এসে তারা হচ্ছে আদার রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলগুলিকে ইনফেক্ট করবে, অন্য ম্যাক্রোফেজ, মনোসাইট, ডাব্লিউবিসি যা আছে সেগুলিকে ইনফেক্ট করবে। দেন হচ্ছে আবার ব্লাডে রিলিজ হবে, সাইক্লিক অর্ডারে তারা স্প্রেড করতে থাকবে। এক পর্যায়ে তারা যখন সার্কুলেশনে ডিফিউজলি ছড়িয়ে যাবে, এই যে অ্যামাস্টিগোটটা ছিল, সেই অ্যামাস্টিগোটটা কে নিয়ে যাবে, স্যান্ডফ্লাই এসে আবার আপটেক করবে। সো হিউম্যান সাইকেল এখানেই শেষ। এখন আবার স্যান্ডফ্লাইয়ের সাইকেলটা স্টার্ট হবে। স্যান্ডফ্লাই অ্যামাস্টিগোট নেওয়ার পর স্যান্ডফ্লাইয়ের গাটে প্রোম্যাস্টিগোটে তারা কনভার্টেড হবে, কারণ তাদের ট্রাভেল করার দরকার, এবং তারা এখানে রিপ্রোডিউস করবে। তারা হচ্ছে লঙ্গিটিউডিনাল ফিশনের মাধ্যমে রিপ্রোডিউস করে। আমি যদি একটু রিকল করি, লঙ্গিটিউডিনাল ফিশন দিয়ে আর কোন প্রোটোজোয়া রিপ্রোডিউস করে আমরা যেটা জানি, তার মধ্যে হচ্ছে জায়াডিয়া এরকম দুইটা ছিল, ট্রোফোজাইডাস ছিল, তারা লঙ্গিটিউডিনালি ফিশন করে 4টা হয়েছিল। আচ্ছা, তো লঙ্গিটিউডিনাল ফিশন করে প্রোম্যাস্টিগোটগুলি ডিভাইড করে তারা আবার মুভ করবে। এ তো হচ্ছে গাটের মধ্যে ছিল, যেরকম গাটে আসলো, তারা গাট থেকে তারা হচ্ছে আবার এলিমেন্টারি ক্যানেলের ফ্রন্টের দিকে আসবে। তো ফোরগাটে এসে তারা আবার হচ্ছে প্রোবোসিস, যেটা প্রোবোসিস দিয়েই তো ইনফেক্টেড হবে, সে প্রোবোসিসে আবার সে ট্রাভেল করতে পারে বা গাটেও তারা থাকতে পারে, সেইখান থেকে আবার হিউম্যান বা ভার্টিব্রেট হোস্টে তারা যাবে। তো এইভাবে আর কি সাইক্লিক অর্ডারে চলতে থাকবে। এখন আসি আমরা প্যাথোজেনিসিটি বা ভিরুলেন্স ফ্যাক্টর কী কী আছে, এটা আমি কনসেপচুয়ালি বোঝানোর চেষ্টা করি। যে প্রোম্যাস্টিগোট বলি, অ্যামাস্টিগোট বলি, তারা তো হচ্ছে হিউম্যান বডিতে ডাব্লিউসির মধ্যে থাকতেছে, কিন্তু ডাব্লিউবিসি তো নিজেই ইন্ট্রাসেলুলার কিলিংয়ের জন্য রেডি। সো ইন্ট্রাসেলুলার কিলিং তারা ইভেট করতে পারে, এরকম তাদের হতে হবে, নাম্বার 1 পয়েন্ট। এবং প্রোম্যাস্টিগোট যারা, তাদের ডাব্লিউবিসির সঙ্গে অ্যাটাচ হওয়া লাগবে, সো তাদের অ্যাডহেশনের জন্য কিছু ফ্যাক্টর লাগবে। এই দুটো জিনিস মাথায় রেখে আমরা আলোচনাটা স্টার্ট করতে পারি। প্রোম্যাস্টিগোটের ক্ষেত্রে অ্যাটাচমেন্টের জন্য হচ্ছে দুইটা অ্যান্টিজেন আছে, একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন 63 আর একটা হচ্ছে এলপিজি, সেটা হচ্ছে লিপোফসফোগ্লাইকেন। এখন দুইটাই হচ্ছে আমাদের যেহেতু সারফেসে থাকতেছে, ডাব্লিউবিসির সঙ্গে অ্যাটাচমেন্টে হেল্প করে। তো পার্টিকুলারলি কমপ্লিমেন্ট রিসেপ্টরের সঙ্গে তারা বাইন্ড করে CR3 এবং CQ1 এই দুইটার সাথে। আর তারা হচ্ছে ইন্টারনালাইজড হওয়ার পর ফ্যাগোলাইজোজোমের যে প্রোটিয়াসটা, এটা থেকে প্রোটেকশন দেয়, একটা কভারিং টাইপের। আমরা যদি চিন্তা করি, প্রোটিয়াসটা তাদেরকে ধ্বংস করতে পারতেছে না।
তো সেম উইথ লাইপোফসফোগ্লাইকান, তারাও হচ্ছে ফ্যাগোসোম ম্যাচুরেশনটাকে প্রিভেন্ট করে এবং হাইড্রোলাইজের সঙ্গে প্রোটেকশন দেয়, এবং তারাও হচ্ছে এরকম বাইন্ডিংটাকে হেল্প করছে। সো মোর অর লেস সেম কাজ। এটা যদি স্পেশালি বলি, ফ্যাগোসোম ম্যাচুরেশনটা তারা আর কি প্রিভেন্ট করে এই এলপিজি যেটা, এবং এলপিজি হচ্ছে প্রিন্সিপাল ভিরুলেন্স ফ্যাক্টর। সো কোনো মিউট্যান্ট যদি এলপিজি ছাড়া আর কি ডেভেলপ হয়, তারা হচ্ছে করবে না, ইনফেক্ট করবে না, কালা আজার করবে না। এরপর সে অ্যামাস্টিগোটের মুভমেন্টের কোনো দরকার নেই। সো তাদের এই পার্টটা তাদের জন্য প্রযোজ্য না, তাদের হচ্ছে শুধু ফ্যাগোজোমাল প্রোটিয়েসটা দিয়ে তাদের বাঁচা দরকার, এবং এই যে ইন্টারনাল অ্যাসিডিক পিএইচ সেটা তারা সার্ভাইভ করতে পারে ন্যাচারালি। তো তারা কেপেবল অফ গ্রোয়িং ইন অ্যাসিডিক প্যারাসাইট ও ফসফরাস ভ্যাকিউলস, মানে যে ভ্যাকিউলের মধ্যে তারা থাকতেছে এটার মধ্যে তারা অ্যাসিডিক পিএইচেও সার্ভাইভ করতে পারে। তাছাড়া তাদের কভারিংয়ে হচ্ছে গ্লাইকোজাইল ফসফেটাইল ইনোসিটল জিপিআইটা তাদের হচ্ছে প্রোটেক্টিভ ফ্যাগোলাইজোজম থেকে, সেটা তাদের গায়ে থাকে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা হোস্ট সেল রেসপন্স, এটা রিলেটিভলি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে খুব ওয়াইড স্পেকট্রামের দুইটা রেসপন্স হিউম্যানরা ডিসপ্লে করে ডিপেন্ডিং অন হোয়াট ডিজিজ দে আর গোনা কজ। তো অনেকটা এটা সিমিলার টু একটা ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে লেপ্রোসিতেও আমরা এরকম দুইটা ওয়াইড স্পেকট্রাম দেখেছিলাম। তো স্পেকট্রামটা একটা TH1 রেসপন্স হতে পারে যেটা আমাদের জন্য পজিটিভ, আর একটা হচ্ছে TH2 রেসপন্স হতে পারে যেটা হিউম্যানদের জন্য খারাপ। তো TH1 রেসপন্সে হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হবে। তো এই রেসপন্সে হচ্ছে ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন এদের সেক্রেশনটা বাড়বে এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন তারা করবে। এই প্রসেসটাকে হেল্প করবে ইন্টারলিউকিন 12। তো ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশনের পর নাইট্রিক অক্সাইড সিনথেস এবং রিঅ্যাক্টিভ অক্সিজেনগুলি হচ্ছে প্রোডাকশন বেড়ে যাবে এবং তারা প্যারাসাইট এলিমিনেশনে হেল্প করবে। এবং যেহেতু এখানে একটা পজিটিভ রেসপন্স, সেল মিডিয়েটেড রেসপন্স দেখা যাচ্ছে, সো এখানে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি যে রিয়াকশনগুলো এটা পজিটিভ হবে। সো পজিটিভ স্কিন টেস্ট দেখা যাবে এবং এই ইমিউন রেসপন্সটা আমরা পজিটিভ হিসাবে ধরতে পারি, এবং একটা রিকভারি ফেজে দেখা যায় ফ্রম ভিএল এবং কিউটেনাস লিশমেনিয়াসিস এবং অলসো লিশমেনিয়া রেসিডুভেন্স, যেটা সেই ক্ষেত্রেও আমরা এই রেসপন্সটা দেখতে পাই। আর যে রেসপন্সগুলি বাকি থাকে আমাদের হচ্ছে যে অ্যাক্টিভ, যেটা রিকভারি ফেজ, সো অ্যাক্টিভ ফেজ হচ্ছে টাইপ 2তে দেখা যাবে, এবং ডিফিউজ যেটা বাজে অবস্থা, সেই ডিফিউজ কিউটেনাস লিশমেনিয়াসিসেও এটা দেখা যাবে, যেহেতু এটা একটু স্ট্রঙ্গার রেসপন্স আর কি, মানে স্ট্রঙ্গার প্যারাসাইট রেসপন্স, নট হোস্ট রেসপন্স। তো এই TH2 রেসপন্সে আমরা কী দেখতে পারবো, একটা হচ্ছে ইন্টারলিউকিন 4 অ্যাক্টিভেশন এবং ইন্টারলিউকিন 10 অ্যাক্টিভেশন। ইন্টারলিউকিন 4 অ্যাক্টিভেশনের জন্য পলিক্লোনাল বি সেল যেটা আছে, পলিক্লোনাল বি সেলরা অ্যাক্টিভেটেড হয়ে হাইপার ইমিউনোগ্লোবিলিনিমিয়া করে। আর ইন্টারলিউকিন 10 হচ্ছে ইনহিবিটরি, সো ইনহিবিট করে তারা NOS যেটা নাইট্রিক অক্সাইড সিনথেস এবং TNF অ্যালফা পাথওয়ে। তার মানে তারা এখানে TH1 পাথওয়েতে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট করছিল, এখানে ইন্টারলিউকিন 10-এর বদলতে ম্যাক্রোফেজ ইনহিবিটেড হবে। এর কারণ হচ্ছে প্যারাসাইটরা ইজিলি স্প্রেড করতে পারবে, ইজিলি স্প্রেডের জন্য বোন ম্যারো ডিসফাংশন, স্প্লেনোমেগালি যাবতীয় যে বাজে সাইন্স অ্যান্ড সিমটম তারা করতে পারবে, ইমিউনোসাপ্রেশন, এবং যেহেতু তারা স্প্রেড করতেছে এজন্য তারা ডিফিউজ কিউটেনাস লিশমেনিয়াসিস করতেছে, ডিফিউজলি ছড়িয়ে যাচ্ছে ইনফেকশনটা। আচ্ছা, এবার আসি আমরা ক্লিনিক্যাল ফিচার্সে। এবার হচ্ছে আমরা ভিসেরাল লিশমেনিয়াসিসের ক্লিনিক্যাল ফিচার একটু দেখতে চাই। তো এই ক্ষেত্রে আমরা এই আগের পেজ থেকে যদি রিক্যাপ করে, যে অ্যাক্টিভ ভিসেরাল লিশমেনিয়াসিসের জন্য দায়ী ছিল টাইপ 2 রেসপন্স, এবং টাইপ 2 রেসপন্সে কী হয়েছিল, প্যারাসাইটের লিমফেটিক স্প্রেড হয়েছিল। তো লিমফেটিক স্প্রেড দিয়ে তারা স্প্লিনোমেগালি এবং বোন ম্যারো ডিসফাংশন যেহেতু করছিল, তার মানে আমরা বুঝতে পারতেছি যে প্যারাসাইটটা কোথায় যাচ্ছে, WBC যেসব জায়গায় আর কি সাপ্লাই দেয়, লিমফেটিক যেসব জায়গায় আর কি WBC রেস্ট করে, যেরকম লিম্ফ নোড, যেহেতু লিমফেটিক দিয়ে যাচ্ছে লিম্ফ নোডে তারা করতে পারে, স্টে করতে পারে, স্প্লিনে স্টে করে, কারণ স্প্লিনে হচ্ছে WBC টার্নওভারের দরকার, লিভারে স্টে করতে পারে, তারপর বোন ম্যারোতে তারা হচ্ছে থাকে। সো এই সব জায়গায় আর কি তারা থাকবে। তাছাড়া স্কিনের নিচে আমরা ম্যাক্রোফেজ দেখেছিলাম যে ওরাই মেইনলি ফার্স্টলি এফেক্টেড, সো স্কিনে কিছু সাইন্স অ্যান্ড সিমটম আমরা দেখতে পাবো। তো এইভাবে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখি না। এখন নাম্বার 1, যেহেতু একটা ইনফেকশন হচ্ছে, অবশ্যই এই রেসপন্সে ফিভার এলিসিটেড হবে, এবং ফিভারটা হচ্ছে অ্যাকিউট, মানে সাডেন অনসেট, এবং খুবই হাই গ্রেড চিলস অ্যান্ড রাইগর থাকবে, এবং দিনে 2 থেকে 3 বার রাইজ করবে। এবং নিউ কালা আজার যেটা NK দিয়ে ডিজিগনেটেড, সেক্ষেত্রে ফিভার 2 সপ্তাহের বেশি লাস্ট করে দেখা গিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে স্প্লেনোমেগালিটা হচ্ছে নন টেন্ডার, আর হেপাটোমেগালিও হচ্ছে নন টেন্ডার থাকবে এবং মডারেট সাইজের। আর স্প্লিনোমেগালিটা ম্যাসিভ আকার ধারণ করতে পারে, ইভেন আম্বেলিকাস, এইখানে তো স্প্লিন থাকে, আম্বেলিকাসকে ক্রস করেও চলে যেতে পারে। এরপর হচ্ছে আমাদের স্প্লিন গেল, লিভার গেল, আমাদের লিম্ফ নোডে কী কী সাইন্স দেখা যাবে, লিম্ফ নোডে ইনফ্লামেশন হবে, সো লিম্ফ্যাডিনোপ্যাথি দেখা যাবে, স্পেসিফিক্যালি ফিমোরাল এবং ইনগুইনাল লিম্ফ নোডে বেশি দেখা যায়। এছাড়া হচ্ছে আমাদের
যেহেতু নামই হচ্ছে কালা আজার এবং স্কিন এফেক্টেড হচ্ছে, সো স্কিনে আমরা কী পাবো, স্কিনে হচ্ছে হাইপার পিগমেন্টেশন পাবো। বিশেষ করে হচ্ছে যেসব জায়গায় এক্সপোজড, যেখানে স্যান্ডফ্লাইরা কামড় দিতেছে, সেই সব জায়গায় আর কি এটা বেশি পাওয়া যায়। সো স্কিনে হচ্ছে আমরা আর্থ গ্রে কালার, যেহেতু কালা বলা হচ্ছে, এটা একটা হিন্দি ওয়ার্ড, কালা আজার মানে কালো অসুখ। সো একটা আর্থ গ্রে কালারের স্কিন চেঞ্জ দেখা যাবে, এবং এটা হচ্ছে এক্সপোজড এরিয়া, যেরকম হ্যান্ড, ফেস, ফিট, অ্যাবডোমেন, যেসব এলাকায় কামড় দিয়ে থাকতে পারে সেসব এলাকায় বেশি দেখা যাবে। এরপর হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্টের মধ্যে আগে আমি ডিসকাস করতে চাই, যেহেতু বোন ম্যারোর একটা কথা আসছিল, বোন ম্যারো ডিপ্রেশন হতে পারে। তো বোন ম্যারো ডিপ্রেশনের জন্য প্যানসাইটোপেনিয়া দেখা যাবে। আর টাইপ 2 রেসপন্স যেহেতু এখানে এলিসিটেড হচ্ছে, টাইপ 2 রেসপন্সে আমরা হেমাটোলজিক্যালি দেখেছিলাম যে হাইপার গামাগ্লোবুলিনিমিয়া দেখা গিয়েছে, অ্যান্টিবডি অনেক বেশি বেড়ে গিয়েছিল। সো আমাদের হাইপার গামাগ্লোবুলিনিমিয়া দেখা যাবে পলিক্লোনাল বি সেল অ্যাক্টিভেশনের জন্য। এছাড়া যেহেতু স্কিনের মধ্যে তারা জমা হতে পারে এবং এখানে একটা নডিউলার লেশনও ফর্ম করে থাকে, যেটাকে আমরা লিশম্যানোমা বলি, নডুলার একটা স্কিন লেশন। আচ্ছা, এবার আমরা আসি যে যেহেতু বোন ম্যারো ডিপ্রেশন হয়েছে, বোন ম্যারো ডিপ্রেশনের জন্য আমাদের একটা নতুন সমস্যা ক্রিয়েট হবে সেকেন্ডারি, সেটা হচ্ছে ইমিউনো সাপ্রেশন। এখন ইমিউনো সাপ্রেশনের জন্য আমরা কী কী পাবো? নাম্বার 1 হচ্ছে আমরা পাবো ক্যাকেকশিয়া, যেহেতু একটা ক্রনিক ইলনেস, এগুলির জন্য ক্যাকেকশিয়া হবে। তারপর সেকেন্ডারি কিছু ইনফেকশন দেখা যাবে, যেরকম মিজলস, নিউমোনিয়া, টিউবারক্লোসিস, ডিসেন্ট্রি, তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরাইটিস, এগুলি আমরা দেখতে পাবো। আর যেহেতু একটা ক্রনিক ইনফেকশন এটা, এর জন্য হচ্ছে হবে আমাদের প্রোটিন লস হবে। প্রোটিন লসের জন্য আমাদের পিডাল ইডিমা এবং অ্যাসাইটিস এগুলি ডেভেলপ করবে, কারণ প্রোটিন লস হলে আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেশারের যে ব্যালেন্সটা এটা চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে হাইপোঅ্যালবুমিনিয়ার জন্য হয়ে থাকে। আর এক্ষেত্রে আমাদের এইগুলি আর কি জানলে হবে। আর চুলের ব্যাপার একটা বলা, যে চুলটা হচ্ছে পাতলা হয়ে যায় এবং হাইপোপিগমেন্টেড, সাদা রঙের হয়ে যায়, এটাও দেখা যেতে পারে। তো মোটামুটি ভিসেরাল লেশমিনিয়াসিস নিয়ে এইটুকুই ক্লিনিক্যাল ফিচার। এছাড়া আমাদের পোস্ট কালাজার ডার্মাল লিশমিনিয়াসিস, এটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের, এবং ক্লিনিক্যাল যে কোশ্চেনগুলি থাকে রিটেনে এটা আসে। তো এটা একটা নন আলসারেটিভ স্কিন লেশন, এবং এটা হচ্ছে ভিসেরাল লেশমিনিয়াসিস পেশেন্টের যদি ইনকমপ্লিট ট্রিটমেন্ট হয় সেক্ষেত্রে এটা একটা কমপ্লিকেশন হিসেবে ডেভেলপ করতে পারে। এক্ষেত্রে হাইপোপিগমেন্টেড ম্যাকিউল ডেভেলপ করে। তো আমরা এখানে দেখেছিলাম হাইপার পিগমেন্টেড স্কিন কালার ছিল। তো এই ক্ষেত্রে হাইপোপিগমেন্টেড ম্যাকিউলার লেশন থাকবে নিয়ার মাউথ, এবং এটা স্প্রেড করবে। এখানে যদি আমি ছবিটা আঁকি, এইভাবে জিনিসটা স্প্রেড করে। ফার্স্টলি হচ্ছে ফেসটা ইনভলভ হবে, ফেস থেকে যেহেতু মাউথ আমরা বলা হচ্ছে, সো ফেস দিয়ে শুরু হবে হাইপোপিগমেন্টেড ম্যাকিউল, দেন স্প্রেড হতে থাকবে, ট্রাঙ্কে স্প্রেড করবে, চেস্টে স্প্রেড করবে, ব্যাকে স্প্রেড করবে, দেন হচ্ছে আর্মে স্প্রেড করবে, থাইজে স্প্রেড করবে, দেন ওভারঅল বডিকে ইনভলভ করবে। সো এটা আবার গ্রেড করা হয়েছে, যে ফার্স্টলি যখন শুধু মাউথের পাশে ফেসে ইনভলভ থাকবে এটা গ্রেড 1, দেন ট্রাঙ্ক যখন ইনভলভ হবে সেটা গ্রেড 2, এবং মোস্ট অফ দি বডি ইনভলভ হলে এটাকে গ্রেড 3 পোস্ট কালাজার ডার্মাল লিশমিনিয়াসিস আমরা বলে থাকি। এছাড়া অকুলার লেশন এরা করে থাকে, ফেস যখন ইনভলভ করে, ইউভিআইটিস, কনজাংটিভাইটিস এরা করে থাকতে পারে। ডায়াগনোস আমরা মেইনলি এটা ক্লিনিক্যালি করে থাকি। এছাড়া হচ্ছে আমরা স্কিনে যদি অ্যামাস্টিগোটের পাই, এভিডেন্স পাই, পার্টিকুলারলি যেসব নডিউসগুলো খুব রিচ থাকে এইসব প্যারাসাইটে, এবং এটা রিজার্ভার হিসাবে কাজ করে ইনফেকশনে। সো এই নডিউসে আমরা হচ্ছে যদি অ্যামাস্টিগোট পাই, সেটা একটা সাইন, বাট এটা লিমিটেড সেন্সিটিভিটির একটা টেস্ট। এছাড়া আমরা সেরোলজি করে থাকি, সেরোলজি আর পিসিআর করে থাকি, মলিকুলার ডায়াগনোসিস। সেরোলজি আমরা টেস্ট করি ডাইরেক্ট অ্যাগ্লুটিনেটিং টেস্ট, আর এছাড়া হচ্ছে RK39 অ্যান্টিজেনের এগেনস্টে ইমিউনোগ্লোবুলিন, এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা টেস্ট, এটা আমরা করে থাকতে পারি। আর পিসিআর হচ্ছে তো মলিকুলার ডায়াগনোসিস, আগেই বললাম। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ডায়াগনোসিস। আমি আরেকটা জিনিসে স্ট্রেস করতে চাই, যে প্যানসাইটোপেনিয়াটা আমরা দেখেছিলাম এই ক্ষেত্রে একটা মেজর ফিচার হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া, 5 থেকে 10 গ্রাম পার ডেসিলিটারে চলে যায় আমাদের লেভেলটা, হিমোগ্লোবিন লেভেলটা। তো এটা আসলে কেন অ্যানিমিয়া কজ করে, এটা ইম্পর্ট্যান্ট একটা রিটেন কোশ্চেন, এখানে লেখা আছে। তো এই ক্ষেত্রে কজটা প্রিভিয়াসলি ম্যারো হাইপোপ্লেশিয়াটাকে মেইন কজ ধরা হয়েছিল, বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে বোন ম্যারো হাইপারপ্লেশিয়াও মাঝে মাঝে পাওয়া যায়, এবং এটাকে একটা মাইনর কজ এখন মনে করা হয়। এখন মোর ইম্পর্ট্যান্ট কজ হিসাবে মনে করা হয় স্প্লেনিক সিকুয়েস্ট্রেশন, দেন হচ্ছে রিডিউসড আরবিসি লাইফ স্প্যান 50% রিডিউস হয়ে যায়, এবং এই আরবিসি অ্যান্টিবডি জেনারেট হওয়া, মানে অটো ইমিউন একটা মেকানিজম ডেভেলপ করে, যার কারণে হেমোলাইসিস হয়।
তো এই ক্ষেত্রে এটার এভিডেন্স হিসাবে আমরা পজিটিভ কুমস টেস্ট পাই, তারপর হচ্ছে এই অ্যান্টি আরবিসি অ্যান্টিবডির প্রেজেন্সটা পাওয়া যায়, এবং অ্যান্টি ডাব্লিউবিসি ইমিউনোগ্লোবুলিনও পাওয়া যায়, এবং মানে অ্যান্টি প্লেটলেট ইমিউনোগ্লোবুলিনও পাওয়া যায়। সো এই সাজেশন দিয়ে আমরা বুঝতে পারি যে প্যানসাইটোপেনিয়ারও কজ হচ্ছে এই অটো ইমিউন মেকানিজমটা, এবং এই জন্যই আরবিসির লাইফ স্প্যানটা 50% কমে যাচ্ছে। তো মোটামুটি এই অটো ইমিউন এবং স্প্লিনিক সিকুয়েস্ট্রেশনের জন্যই যে হিমোলাইসিসটা হয় এটাই মেনলি অ্যানিমিয়ার কজ, এবং অলসো বাই এক্সটেনশন প্যানসাইটোপেনিয়ারও কজ, এবং ম্যারো হাইপোপ্লেশিয়ারও কিছুটা ভূমিকা আছে। এটাই আমাদের সামারি আর কি। নেক্সট আমরা আসি কিউটেনাস লেশমিনিয়াসিসের আলোচনায়। এরপরের সময় কিউটেনাস লেশমিনিয়াসিসে এটার ইনকিউবেশন পিরিয়ড 2 to 8 উইকস। এটা হচ্ছে অনেক শর্ট অপোজ টু ভিসেরাল লেশমিনিয়াসিস, যেখানে আমরা দেখেছিলাম 2 থেকে 6 মান্থ পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে। এটার সুবিধা হচ্ছে এটা লোকালাইজড, এটা যেখানে কামড় দিচ্ছে সেখানেই মেনলি থাকে। সেখানে ফার্স্টে একটা পেইনলেস প্যাপিউল ফর্ম করে, সেখান থেকে সেই প্যাপিউলের নডিউলেশন হয় এবং নডিউলটা আলসারেটেড হয়ে যায়। সো এরকম থাকে, এটা থেকে এরকম নডিউলেটেড হয়, দেন নডিউলে এরকম আলসার ফর্ম করে। সো এই আলসারটাই আর কি হিল হয়ে যায় কয়েকদিন পর, এবং সেলফ লিমিটেড একটা ডিজিজ। এটা খুব রেয়ার কেসেসে যদি লেশমিনিয়াসিস মেজর দিয়ে ইনফেক্টেড হয় সেক্ষেত্রে এটা স্প্রেড করতে পারে বাই লিমফেটিক্স, কিন্তু ইউজুয়ালি উইথ স্কার এটা স্পন্টেনিয়াসলি হিল হয়। বাট কমপ্লিকেশন হচ্ছে সাইকোলজিক্যাল। যদি এটা ফেসে হয়, ফেসে যদি এরকম একটা স্কার হয়ে যায়, জিনিসটা খুবই খারাপ। তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা সমস্যা হতে পারে। এছাড়া যদি এই উন্ডটা আনক্লিন অবস্থায় রাখা থাকে সেক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। তো এইটাই মেনলি ডায়াগনোসিসে আমরা বায়োপসি স্পেসিমেন নেই, সেই বায়োপসি স্পেসিমেনে এমাস্টিগোট আমরা খুঁজে বের করার ট্রাই করি বাই জিমশাস্টিন পাঁচ বায়োপসি ইউজ করে। এছাড়া আমি একটা জিনিস আগে বলে নিতে চাই, যেহেতু এটা কিউটেনাস লেশমিনিয়াসিস, এটা আমরা দেখেছিলাম যে ডিসিএল যেটা ডিফিউজ এটা TH2 হলেও সিএল যেটা এটা TH1 রেসপন্স শো করে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা মন্টিনেগ্রো টেস্ট যেটা স্কিন টেস্ট এটাই পজিটিভ দিবে। সো এই একটা টেস্ট কাজ করতে পারে। এছাড়া আমরা হচ্ছে কালচারে এটা গ্রো করার ট্রাই করতে পারি, পার্টিকুলারলি হচ্ছে NNN মিডিয়া এবং স্নাইডার্স ড্রোসোফিলিয়া মিডিয়া ইউজ করা হয়। তো মোটামুটি এইটাই। আর ডিফিউজ যেটা একটু আগে যেটা বললাম যে এটা সিমিলার টু সিএল, বাট এক্ষেত্রে হচ্ছে গুড CMI রেসপন্স দেখা যায় না, সেল মিডিয়েটেড ইমিউনিটি ভালো রেসপন্স করে না। সো মন্টিনেগ্রো টেস্টটা এক্ষেত্রে নেগেটিভ থাকে। এরপর আসে আমরা হচ্ছে মিউকোকিউটেনাস লেশমিনিয়াসিস, যেটার আরেক নাম হচ্ছে স্প্যান্ডিয়া। স্প্যান্ডিয়ার ক্ষেত্রে এজেন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেশমিনিয়া ব্রাজিলিয়ানসিস দিয়ে হয়ে থাকে, এবং ইনকিউবেশন পিরিয়ডটা আননোন। অল্টারনেটিভ নাম স্প্যান্ডিয়া যেটা আগেই বললাম, এবং প্যাথোলজিটা সিমিলার টু কিউটেনিয়াস। এই ক্ষেত্রে হচ্ছে প্যারাসাইটরা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের যে ম্যাক্রোফেজ সেটার মধ্যে গ্রো করে, সেখানে গ্র্যানুলোমা ফর্ম করে। মানে যখন ম্যাক্রোফেজকে তারা ইনফেক্ট করে, ম্যাক্রোফেজকে ইনফেক্ট করার পর তারা হচ্ছে সাইটোকাইন রিলিজ করে, যার কারণে লিম্ফোসাইটগুলি আর কি চলে আসে কাছে, দেন এটাকে সারাউন্ড করে ফেলে অ্যান্ড রেজাল্টিং একটা গ্র্যানুলোমা ফর্ম করে। তো এর কারণে হচ্ছে ফার্স্টলি একটা প্রিউরাইটিক রেড প্যাপিউল দেখি আমরা ক্লিনিক্যালি, দেন হচ্ছে সেটা আলসার ফর্ম করে এবং আলসারটা হিল হয়ে যায়। তো এই প্যাপিউল যেটা প্লুরাইটিক মানে ইচিং প্যাপিউলটা হচ্ছে 1 থেকে 4 উইকের মধ্যে আলসার ফর্ম করে, এবং এই আলসারটা হিল করতে অ্যারাউন্ড 15 মান্থস 6 to 15 মান্থস টাইম লাগে, সেটা এখানে লেখা। এবং এখানে মেটাস্টেটিক স্প্রেড হতে পারে লাইক কিউটেনাস লেশমিনিয়াসিস। যেহেতু মিউকোকিউটেনিয়াস বলা, সো এই মিউকোকিউটেনাস এরিয়াগুলোতে আর কি স্প্রেড হতে পারে, যেরকম নেজাল মিউকোসা ইনফেক্টেড হলে নেজাল আলসার, দেন হচ্ছে ফ্যারেঞ্জিয়াল লেশন, এগুলো দেখা যেতে পারে ওইদিকে আর কি যাবে, যে এখানে নোজ ইনফেক্টেড, নোজ থেকে আর কি ফ্যারিংসের দিকে যাচ্ছে। বাক্কাল মিউকোজায় হলে আবার হচ্ছে এই এলিমেন্টারি ট্র্যাক্টের দিকে যেতে থাকবে, প্যালেটে হবে, লিপসে হবে। তো এইভাবে আর কি স্প্রেড করতে পারে। এটা বেশ ইম্পর্ট্যান্ট ফর রিটেন শর্ট নোট হিসাবে স্প্যান্ডিয়া চলে আসতে পারে। এরপর আসি হচ্ছে আমরা লেশমিনিয়া রেসিডুভেন্স। এটাও একটা গ্র্যানুলোমাটাস রেসপন্স। আমরা দেখেছিলাম এটা TH1 যে রেসপন্সটা, এটা আর কি এলআর যারা তারা শো করে। এটা অনেকটা টিউবারক্লোসিসকে রিসেম্বল করে, গ্র্যানুলোমা ফর্ম করে এবং TH1 রেসপন্স। সো এখানে পজিটিভ স্কিন টেস্টও দেখা যাবে লাইক টিবি। সো ওভারঅল এটা টিবির খুবই কাছাকাছি, এই জন্য এটাকে লুপয়েড লেশমিনিয়াসিসও বলা হয়ে থাকে। এটাও শর্ট নোট আসতে পারে, হোয়াট ইজ লুপয়েড লেশমিনিয়াসিস। এক্ষেত্রে অবশ্যই CMIটা ইনট্যাক্ট, যেহেতু এটা T1 রেসপন্স, গুড রেসপন্স দেখাচ্ছে, এবং এটার ফিচার হচ্ছে এটা ক্রনিক ইলনেস করতে পারে, বছরের পর বছর পারসিস্ট করে এবং এটা রিল্যাপস করে কিছুদিন পর পর। এরপর আসি আমরা ল্যাব ডায়াগনোসিসে।
ল্যাব ডায়াগনোসিসের প্রোফার্মাটা আমি কেডি চ্যাটার্জি থেকে নিয়েছি। এখানে ওরা যেভাবে ভাগ করছে সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স এবং ইনডিরেক্ট এভিডেন্স হিসাবে। প্যারাসাইটকে ডাইরেক্টলি আমরা মাইক্রোস্কোপি বা কালচার মিডিয়ায় যদি এক্সপ্রেস করতে পারি সেটা হচ্ছে ডিরেক্ট এভিডেন্স, আর ইনডিরেক্ট এভিডেন্স হচ্ছে কোনো মার্কার বেড়ে গেল, কোনো অ্যান্টিজেন ডিটেক্ট করলাম বা কোনো নন স্পেসিফিক টেস্ট, দেন হচ্ছে হিমাটোলজিক্যাল এক্সামিনেশন রেজাল্ট, এগুলি মিলিয়ে আর কি সাপোর্টিং এভিডেন্স হিসেবে কিছু জিনিস আর কি বের করা। এখন মাইক্রোস্কোপিতে আমি আগে একটু বলে নিই যে মাইক্রোস্কোপিক্যালি ডাব্লিউবিসির মধ্যে আমরা হচ্ছে ইনক্লুশন বডি হিসেবে যদি দেখাতে পারি সেটা আমরা ইউজুয়ালি অ্যামাস্টিগোট ফর্মটাই দেখাই। আর কালচারে আমরা অনেকদিন কাল্টিভেট করলে আমরা যেহেতু জানি এক্সট্রাসেলুলার ফর্ম, প্রোম্যাস্টিগোটটা কালচারে দেখা যায়, যেহেতু অ্যামাস্টিগোটটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে স্যাম্পল কী নিব। আমরা জানি যে সব প্যারাসাইটেই আর কি আমরা স্যাম্পলটা আগে দেখি। স্যাম্পল হচ্ছে মোস্ট সেন্সিটিভ স্প্লেনিক অ্যাসপাইরেশন, কিন্তু এটা আমরা ফাংশনালি নেই না, কারণ স্প্লিনটা যদি আমরা অ্যাসপায়ার করতে যাই রাপচারের অনেক বেশি চান্স আছে এবং এটা খুব বাজে একটা ফলাফল দিবে। সো আমরা প্রেফার করি হচ্ছে বোন ম্যারো অ্যাসপাইরেশন। তো আসলে আমরা স্যাম্পলগুলো কোথা থেকে নেই এটা একটু আগে বলে নেওয়া উচিত। স্যাম্পলগুলি আমরা নেই হচ্ছে যেসব জায়গায় আমরা লেশমিনিয়ার জার্মগুলি পাই, যেগুলো আমরা আগেই বলছিলাম লিভারে, স্প্লিনে, দেন হচ্ছে লিম্ফ নোড ফুল ছিল, সো লিম্ফ নোড থেকে আমরা নিতে পারি। দেন হচ্ছে আমাদের ব্লাড ফিল্ম নিতে পারি, যেহেতু ব্লাডে ডাব্লিউবিসিতে ওরা থাকে। দেন ইন্টারেস্টিংলি আমরা থেকেও নেই, আমরা হচ্ছে বোন ম্যারো থেকে নেই, আর হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানেলের বায়োপসি নিয়েও অনেক সময় আমরা ডিটেক্ট করতে পারি। তো এনিওয়েজ আমরা আবার ফিরে আসি। বোন ম্যারো অ্যাসপাইরেট করছিলাম, এটা হচ্ছে মোস্ট ইউজড ক্লিনিক্যালি। স্পেসিফিক্যালি ইলিয়াক ক্রেস্ট হচ্ছে সবচেয়ে বেশি ইউজড। ভাইভাই জিজ্ঞেস করা হয় যে কোনটা সেন্সিটিভ, কোনটা প্রেফার্ড এবং কোথা থেকে নেয় প্রেফার্ড এরিয়ার। এছাড়া লিম্ফ নোড অ্যাসপাইরেশন, লিভার বায়োপসি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, দেন বায়োপসি স্পেসিমেন ফ্রম ওরোফ্যারিংস, স্টোমাক, গাট, এসব জায়গাও আমরা নিয়ে থাকি। এটা স্পেসিফিক্যালি আমাদের মিউকোকিউটিনিয়াসের জন্য আই গেস। এনিওয়েজ, এবং মাইক্রোস্কোপিক্যাল টেস্ট আমরা জানি যে এক্ষেত্রে আমরা অ্যামাস্টিগোট ডিটেক্ট করব ম্যাক্রোফেজের মধ্যে, যেটাকে লিশমিনিয়া ডোনোভানি বডি বলা হয়, এলডি বডি শর্টে। আর কালচার করে আমরা হচ্ছে কালচার মিডিয়ে প্রোম্যাস্টিগোট ডিটেক্ট করি। তো আমরা মাইক্রোস্কোপিক্যাল টেস্টের জন্য যেটা করে থাকি, আমরা হচ্ছে স্যাম্পলটাকে জিমসা বা রাইট স্টেন দিয়ে স্টেন করি। আর কালচারের ক্ষেত্রে হচ্ছে আমরা সলিড মিডিয়া হিসেবে এনএনএন মিডিয়া, যেটা আগেই দেখছিলাম আমরা, আর স্নাইডার মিডিয়া অ্যাজ লিকুইড। তো এটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ইনকিউবেট করি ফর 4 উইকস। উইকলি আমরা করে থাকি এক্সামিনেশন 4 সপ্তাহ ধরে। আচ্ছা, তো এইগুলো আমাদের ডিরেক্ট এভিডেন্স। এখন ইনডিরেক্ট এভিডেন্স আমরা ভাগ করি 2 ভাগে, সেরোলজি এবং ব্লাড কাউন্ট, মানে ব্লাডের টেস্টটাই আর কি, ব্লাড টেস্টটাই আমরা ইনডাইরেক্ট বলতেছি। তো সেরোলজিতে আমরা দেখি হচ্ছে স্পেসিফিক কিছু মার্কার, আবার নন স্পেসিফিক কিছু মার্কার। তো স্পেসিফিক মার্কার হচ্ছে ডাইরেক্ট আমরা ইমিউনোগ্লোবুলিন ডিটেক্ট করি, অ্যান্টিজেন ডিটেক্ট করি, আর হচ্ছে আমরা মলিকুলার ডায়াগনোসিস বা পিসিআর দিয়ে করে থাকি। তো আমরা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ডিটেকশনের জন্য, মানে যেটা অ্যান্টিবডি ডিটেকশনের জন্য ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, দেন হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফি, বিশেষ করে আরকে-13, এটা র্যাপিড ডায়াগনস্টিক টেস্টও বলা হয় এটাকে। তারপর হচ্ছে আইএফএটি, এলিসা, দেন কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট যেটা সিএফপি, এটা হচ্ছে WKK অ্যান্টিজেন ইউজ করে করা হয়। তারপর হচ্ছে অ্যান্টিজেনের জন্য হচ্ছে রেডিও ইমিউনেসে এবং ল্যাটিস অ্যাগ্লুটিনেশন টেস্ট। এরপর মলিকুলার ডায়াগনোসিস পিসিআর দিয়ে করা হয়, একটু মুখস্থ করতে হবে। নন স্পেসিফিক টেস্ট হচ্ছে অ্যান্টিমনি টেস্ট, অ্যালডিহাইড টেস্ট, এ দিয়ে মনে রাখা যায়। আর ব্লাড কাউন্টে আমরা প্যানসাইটোপেনিয়া পাবো ক্লিয়ারলি, এবং যেহেতু ফিভার থাকবে এলিভেটেড ইএসআর থাকবে। এরপর আমরা একটু ইনডেপথ আলোচনা করতে চাই স্কিন টেস্টটা এবং অ্যালডিহাইড টেস্টটা, শর্ট নোট আকারে আসতে পারে। মন্টিনিগ্রো বা স্কিন টেস্ট যেটা, এটা একটা ডিলেড হাইপারসেনসিটিভিটি টেস্ট বোঝাই যাচ্ছে, এবং এক্ষেত্রে অ্যান্টিজেন হিসেবে ইউজ করা হয় কিল্ড প্রোম্যাস্টিগোট, ইনঅ্যাক্টিভ প্রোম্যাস্টিগোট। তো পজিটিভ টেস্ট আমরা হচ্ছে 72 ঘন্টার মধ্যে যদি ইনডিউরেশনটা 5 মিলিমিটারের বেশি পাই, সেক্ষেত্রে এটাকে পজিটিভ আমরা ধরে নিতে পারি। পজিটিভ হলেই আমাদের ইন্টারপ্রিটেশন এই না যে আমাদের এখানে হয়েছিল যে আমাদের কালাজার পজিটিভ, কিন্তু আমাদের এখানে ইন্টারপ্রিটেশন হচ্ছে যে সেল মেডিয়েটেড ইমিউন রেসপন্স এখানে ভালো, মানে TH1 এখানে পজিটিভ আসছে রেসপন্সটা, আর এক্ষেত্রে প্রিভিয়াস এক্সপোজার টু লেশমিনিয়া ডোনোভানি এটা আর কি আমাদের ইন্ডিকেট করে। অ্যালডিহাইড টেস্টে হচ্ছে আমরা পাবো একটা পেশেন্ট সেরামের 1 মিলিলিটার নিব এবং হচ্ছে 1 ড্রপ ফরমালিন এখানেই করব, যেহেতু অ্যালডিহাইড একটা ফরমালিন, সেটাকে আমরা ইন্ট্রোডিউস করব। তো এই ফরমালিন ইন্ট্রোডাকশনের পর যদি আমরা দেখি পেশেন্ট সেরাম আর ফরমালিন রিঅ্যাক্ট করে মিল্কি হোয়াইট ওপাসিটি অ্যান্ড জেলি ফর্মেশন হয়, সেক্ষেত্রে টেস্টটা পজিটিভ, এবং এটা হচ্ছে খুব চিপ, ইজি এবং ফাস্ট টেস্ট, এটার অ্যাডভান্টেজ। বাট এটা হচ্ছে কিউটেনাস লিশমিনিয়াসিসের ফার্স্ট 3 মান্থসে নেগেটিভ আসে, এবং মাল্টিপল মায়োলোমা, ট্রিপোনামা
ক্রুজি, দেন হচ্ছে সিস্টোসোমা, এইসব ইনফেকশনে ওটা ফলস পজিটিভ চলে আসতে পারে। সো এটা আবার ইম্পর্ট্যান্ট আমাদের কোন কোন কেসে ফলস পজিটিভ আসে এবং কখন ফলস নেগেটিভ আসে। সো এটা আমরা মাথায় রাখতে পারি। ফাইনালি আসি আমরা ট্রিটমেন্টে। ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে এবং ড্রাগ অফ চয়েস লাইপোজোমাল অ্যানফোটারসিন বি ইন্ট্রাভেনাসলি 10 মিলিগ্রাম পার কেজি, এবং যদি ইনফিউশন করা হয় সাথে হচ্ছে 5% ডেক্সট্রোজ ইন অ্যাকোয়া দেওয়া হবে, এবং সেটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ডিউরেশনে আমরা হচ্ছে এটা দিব। এছাড়া মিলটেফোসিন ইউজ করা হতে পারে এবং কম্বিনেশন থেরাপিতেও আমরা ইউজ করে থাকতে পারি। সেকেন্ড লাইনে অ্যামফোটারসিন বি ডিঅক্সিকোলেট ইউজ করা হয় বা পেন্টাভ্যালেন্ট অ্যান্টিমোনিয়ালস ইউজ করা হয়, অ্যান্টিমনি যেটা। প্রিভেনশন হচ্ছে যে নন হিউম্যান রিজার্ভার যেরকম ডগস অ্যান্ড রোডেন্টস, এদের কন্ট্রোল করতে হবে। ভেক্টরকে সাপ্রেস করার জন্য স্যান্ডফ্লাই ব্রিডিং গ্রাউন্ডগুলি আমাদের ডিস্ট্রয় করতে হবে, এবং বাইট প্রিভেনশনের জন্য নেট, দেন মসকিউটো স্যান্ডফ্লাইয়ের জন্য যে রেপেলেন্ট স্প্রেয়ের মতো এগুলো ইউজ করতে হবে, এবং আমাদের হচ্ছে ইউনিফর্ম পড়তে হবে পারমেথ্রিন ট্রিটেড। তো মোটামুটি এই হচ্ছে আমাদের লেশমিনিয়াসিস নিয়ে আলোচনা।